হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম জানাচ্ছি। আজকে আজকে হচ্ছে পার্ট নম্বর 2। কিসের না, ভারতের প্রথম কিছু ঘটনা যেগুলো হচ্ছে আমরা পার্ট 1-এ পড়েছি। পার্ট 1-এ কি কি পড়েছি দেখো, 25টা ইনসিডেন্ট পড়েছি। নামে টপিক 25টা, কিন্তু এর মধ্যে প্রচুর ইনফরমেশন আমি তোমাদের দিয়েছি। এমসিকিউ আকারে নয়, এখানে হচ্ছে খুব গল্পের ছলে সুন্দর করে বুঝিয়েছি একটা টপিক ধরে ধরে। যেমন প্রথম সেন্সাস কি করেছিল, কত সালে হয়েছিল, কোথায় হয়েছিল, কোন শহরে হয়েছিল। তারপরে আমরা নিউজ পেপার গল্প পড়েছি, ভারতের প্রথম, বাংলার প্রথম, ডেইলি বাংলা প্রথম, এগুলো পড়েছি। তারপরে হচ্ছে তোমার এগুলো সব পড়েছি। যেমন হচ্ছে আমরা সবাই জানি যে প্রথম রেল কে শুরু করেছে, কত সালে, কোথায় শুরু করেছে, এর পেছনে প্রথম প্যাসেঞ্জার ট্রেন কতগুলো প্যাসেঞ্জার ছিল, তারপর হচ্ছে ইঞ্জিন 3টে ছিল, সেই ইঞ্জিন 3টের নাম কি, এগুলো পড়েছি। এরোপ্লেন সার্ভিস কে ইয়ে করেছিল, এরোপ্লেনের সেই পাইলট কে ছিল, এ টু জেড খুব সুন্দর করে আমরা করেছি। যেগুলো হচ্ছে আমরা এমসিকিউতে পড়ে থাকি, সেগুলো আমরা এখানে একটা টপিক ধরে ধরে পড়িয়েছি। প্রথম পোস্ট অফিস, প্রথম মেট্রো রেল, টেলিগ্রাফ লাইন, টেলিফোন লাইন কিভাবে শুরু হয়েছে, কেন শুরু হয়েছে, কি দরকার ছিল শুরু হওয়ার, সেই পেছনে কারণ কারণ বলেছি। বাংলা মানে মুভি থেকে, বাংলা মুভি, ভারতের প্রথম মুভি, কালার মুভি, টেকনো কালার মুভি, 3D মুভি, এগুলো সব A to Z আমরা দেখেছি। তারপরে খেলার দুনিয়া থেকে হকি কাপ, এশিয়ান গেমস, ফুটবল ক্লাব, ক্রিকেট ক্লাব কেন শুরু হলো ভারতবর্ষে, কি করে হচ্ছে মোহনবাগান 1911 সালে হচ্ছে ব্রিটিশদের হারিয়েছিল খালি পায়ে, এই গল্প আমরা পার্ট 1-এ পড়েছি। তারপরে আমরা পার্ট 1-এ এইখানটাতে শেষ করেছিলাম 25 নম্বর কোয়েশ্চেনের মধ্যে। আজকে যেখান থেকে শুরু করব আমরা, আজকে করব হচ্ছে 26 নম্বর থেকে। ঠিক আছে, দেখো 26 নম্বরে কি বলছে, মনোযোগ দিয়ে ভালো করে পার্ট 2টা আগে দেখে নাও, তারপরে যদি পার্ট 1 না দেখো তারপরে পার্ট 1টা দেখে নেবে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু এখান থেকে একটা ইনফরমেশন ইম্পর্টেন্ট। ঠিক আছে, আজকেও আমরা স্পেস রিলেটেড আলোচনা করব, আরো অনেক কিছু অজানা জিনিস রয়েছে যেগুলো তুমি জানো না। ঠিক আছে, দেখো দেখো যদি জানো রিভিশন হয়ে যাবে, যদি না জানা থাকে তাহলে জেনে নেওয়া হবে। ঠিক আছে, এই আর কি। যারা যারা বলেছিলে যে স্যার জিডির নতুন ব্যাচ দরকার, তো 2026-27 যে নতুন সেশন, সম্পূর্ণ নতুন এই ব্যাচটা, কমপ্লিটলি নিউ এই ব্যাচ, জিডির ব্যাচ চালু হয়ে গেছে। এখনো যারা অ্যাক্সেস করোনি অবশ্যই করবে। এটা হচ্ছে 0 to Pro 6.0-র মতনই হচ্ছে তুমি সুবিধা পাচ্ছ এখানে। হচ্ছে এই ব্যাচগুলো তুমি পাচ্ছ। সাথে আমি বলবো যে যারা জিডির জন্য নিচ্ছে তারা তো জিডি নেবে, কিন্তু যারা অল ওভার সব এক্সামের জন্য প্রিপারেশন করবে তারা কিন্তু কম্বো নেবে, আর এদিক ওদিক কোথাও তাকাবে না। কম্বো ব্যাচটা তোমাদের জন্য পারফেক্ট হবে। ঠিক আছে, কি থাকছে, সব ব্যাচ, প্রত্যেক কটা ব্যাচই হচ্ছে 2 বছরের ভ্যালিডিটি থাকছে। এখানে পিডিএফ পাচ্ছ, লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস দুটোই পাচ্ছ, মক টেস্ট দিতে পারবে, প্র্যাকটিস সেট দিতে পারছ, এবং হচ্ছে তোমাকে বেসিক টু অ্যাডভান্স নিয়ে যাওয়া হবে। বেসিক টু অ্যাডভান্স ডাউট সলভিং নাম্বার থাকছে, এবং হচ্ছে এইচআর নাম্বারটা নাও স্ক্রিনশট, এই নাম্বারটাতে কল করে দাও। ঠিক আছে, কল করে তোমার যা আলাদা কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন তুমি করবে, উত্তর তুমি পেয়ে যাবে। ঠিক আছে, আর পুরনো যারা স্টুডেন্ট হচ্ছে তাদের জন্য কিন্তু ছাড়ের ব্যবস্থাও করা হয়েছে। ওকে, চলো নেক্সট। তো প্রথম বলছে ফার্স্ট অলিম্পিক গোল্ড, প্রথম অলিম্পিক গোল্ড পার্টিসিপেট করেছিল 1920 সালে। 1920 সালে ভারতের হকি দল অংশগ্রহণ করেছিল, কিন্তু গোল্ড মেডেল পেয়েছিল 1928 সালে। 1928 সালে, যারা আমার ক্লাস দেখো তারা খুব ভালো মতনই জানো, আমি অনেকবার পড়িয়েছি। 1928 সালে পার্টিসিপেট মানে প্রথম গোল্ড এসেছিল ভারতের হকি দলে। ঠিক আছে, এরকম করে টোটাল হকি দল ভারতবর্ষে 13টা মেডেল এনেছে। 13টার মধ্যে 8টাই হচ্ছে গোল্ড ছিল, 8টাই হচ্ছে গোল্ড মেডেল ছিল, এবং গোল্ডের মধ্যে সবার শেষে যে মেডেলটা এসেছিল গোল্ড মেডেল, সেটা 1980 সালে। তারপরে দীর্ঘ 41 বছর পরে 2020 সালে টোকিওতে একটা, এবং হচ্ছে 2024 সালে প্যারিসে একটা, দুটোই ব্রোঞ্জ মেডেল এসছে। টোটাল এরকম ইতিহাস মিলিয়ে আমরা 13খানা মেডেল জিতেছি হকিতে। ঠিক আছে, কিন্তু প্রথম যে গোলটা এসেছিল সেই গোলটা 1928 সালেই এসেছিল। ঠিক আছে, এবার যদি বলা হয় ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগতভাবে বলো, তাহলে ব্যক্তিগতভাবে হচ্ছে 2008 সালে এসেছিল, অভিনব বিন্দ্রা এসেছিল। ঠিক আছে, তো এই রকম। দেন আসছে হচ্ছে 27 নম্বর টপিক। 27 নম্বর টপিকটা খুব ভালো করে বুঝবে, কি কি বুঝতে চলেছে আমরা। বলছে ফার্স্ট স্যাটেলাইট আমাদের আর্যভট্ট, ছোট্টবেলা থেকে পড়ে আসছে 1975 সালে। এই যে দেখতে পাচ্ছ ছবিটা, এটা হচ্ছে আর্যভট্ট, এটা হচ্ছে স্যাটেলাইট। ভারতের প্রথম স্যাটেলাইট ছিল হচ্ছে আর্যভট্ট। কারা তৈরি করেছিলেন? ভারতীয় সায়েন্টিস্টরা তৈরি করেছিলেন। এইটা পৃথিবীর কক্ষপথে প্লেস করা হয়েছিল, ওপরে পৃথিবীর চারিদিকে ঘুরবে বলে। ঠিক আছে, এটা সম্পূর্ণই ভারতীয়রা সায়েন্টিস্টরা তৈরি করেছিলেন। কিন্তু স্যাটেলাইট বানানো কি হবে, স্যাটেলাইট তো তোমাকে লঞ্চ করতে হবে, মানে হচ্ছে পৃথিবীর কক্ষপথে উচ্চতাতে পৌঁছে দিতে হবে। আর স্যাটেলাইটটা কক্ষপথে পৌঁছে দেওয়ার জন্য দরকার পড়ে রকেট। সেই রকেট আমাদের কাছে সেই সময় ছিল না 1975 সালে, সেই সময়টাতে। তখন আমাদের এই স্যাটেলাইটটা তোমার কক্ষপথে পৌঁছে দেওয়ার জন্য হেল্প করেছিল ইউএসএসআর। চলো, ইউএসএসআর কি করেছে 1975 সালে, 1975 সালে ইউএসএসআর, কোথায় লিখি, এই জায়গাটাতে লিখি, হ্যাঁ,
এটারই পার্ট চলছে 27 নম্বর। ঠিক আছে, ইউএসএসআর তারা হেল্প করেছিল কোথা থেকে, উত্তোলন করেছিল কোথা থেকে, লিখতে থাকো। কাপুস্তিন, কাপুস্তিন, কাপুস্তিন ইয়ার নামক একটা হচ্ছে লঞ্চিং সাইট রয়েছে, এখান থেকে রকেটটাকে লঞ্চ করেছিল, যেমন আমাদের শ্রীহরিকোটা তেমনি কাপুস্তিন ইয়ার থেকে। কত সালে করেছিল? 1975 সালে। রকেটটার নাম কি? রকেটটার নাম হচ্ছে কসমোস। কসমোস, কসমোস অ্যাকচুয়ালি কে হয়, রাশিয়ানসরা কে দিয়ে লিখেছিল, কসমোস M 3M, কসমোস 3M এই রকেটটা থেকে লঞ্চ করা হয়েছিল আর্যভট্ট। ঠিক আছে, এইবার বলবে তুমি স্যার ওই যে সাইকেলে করে যে পার্ট বাই পার্টগুলো এনেছিল ওটা কি? না, ওটা নয়, ওটা হচ্ছে রকেট। ওই রকেটটা ভারতের মাটিতে প্রথম উড়িয়েছিল হচ্ছে 1963 সালে, সেটা থুম্বা থেকে, থুম্বা থেকে ওড়ানো হয়েছিল। থুম্বা কোথায়? থুম্বা বর্তমানে কেরালায় পড়ে, তখনও কেরালা ছিল, এখন হচ্ছে কেরালা তিরুবনন্তপুরমের কাছে একটা জায়গা রয়েছে। 1963 সালে প্রথম রকেট, প্রথম রকেট, প্রথম স্যাটেলাইট নয়, দেখে নেবে কোশ্চেনটা কি বলছে। প্রথম রকেট হলে থুম্বা 1963 কেরালা। ঠিক আছে, আর যদি বলা হয় প্রথম স্যাটেলাইট বলো, স্যাটেলাইট হচ্ছে আর্যভট্ট হবে 1975 সাল। আর্যভট্ট আমরা তৈরি করেছিলাম, কিন্তু রকেট ছিল না, রাশিয়া প্লেস করে দিয়েছিল। কিন্তু তোমার এই যে থুম্বা, এটা হচ্ছে সাইকেলে করে আমরা পার্টগুলো গরুর গাড়িতে করে নিয়ে এসে অ্যাসেম্বল করে তারপরে উড়িয়েছিলাম বিক্রম সারাভাইয়ের তত্ত্বাবধানে। ঠিক আছে, এইটা বুঝতে পারলে। তাহলে আর্যভট্ট আমরা তো দেশের মাটি থেকে লঞ্চ করিনি, তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে দেশের মাটি থেকে লঞ্চ করেছিলাম, বা দেশের মাটি থেকে দেশের স্যাটেলাইটও আমাদের এবং হচ্ছে রকেটটাও আমাদের, এই দুটো নিয়ে কত সালে হয়েছিল প্রথম? তাহলে বলতে হবে যে সম্পূর্ণ ভারতীয় উদ্যোগে, সম্পূর্ণ ভারতীয় উদ্যোগে, নাম মনে রাখবে এটা কি, রোহিণী ছিল, রোহিণী। রোহিণী স্যাটেলাইট, যেটাকে বলা হয় রোহিণী স্যাটেলাইট, শর্টকাটে RS-1, এই রোহিণী স্যাটেলাইট 1980 সালে, ভারতীয় রকেটও আমাদের এবার, স্যাটেলাইটও আমাদের এবার। সাল কত? মাত্র 5 বছরের মাথায়, 5 বছরের মাথায় 1980 সালে ভারতীয় সায়েন্টিস্টরা নিজের রকেটে করে নিজের স্যাটেলাইটই ভারতের মাটি থেকে লঞ্চ করা হয়েছিল 1980 সালে। সেই সময়টা ছিল 1980, আর স্যাটেলাইটের নাম ছিল রোহিণী স্যাটেলাইট। আর এই রোহিণী স্যাটেলাইটটা হচ্ছে তোমার রকেটের নাম SLV। এই SLV-1, এই SLV মানে স্যাটেলাইট লঞ্চ ভেহিকল, স্যাটেলাইট লঞ্চ ভেহিকল করে এই স্যাটেলাইটটা আমরা লঞ্চ করেছিলাম ভারতের মাটি থেকে প্রথম। ঠিক আছে, এরপরে দেখো কি বলছে, বলছে ফার্স্ট মিলিটারি স্যাটেলাইট। মিলিটারি স্যাটেলাইটের উদ্দেশ্য হচ্ছে এই স্যাটেলাইটটা, দেখো যারা স্যাটেলাইট বুঝতে পারছো না তাদেরকে আমি বলে রাখি, আমাদের পৃথিবী রয়েছে এবং পৃথিবীর চারিদিকে কক্ষপথে এরকম কৃত্রিম উপগ্রহ ঘুরে, যাদের মধ্যে তোমার ক্যামেরা এবং সেন্সর লাগানো থাকে, পৃথিবীকে কি করে ম্যাপিং করে সব সময়। ঠিক আছে, তো এইরকমই তোমার শুধুমাত্র মিলিটারিদের হেল্প করবার জন্য ভারতের সেই স্যাটেলাইটটার নাম হচ্ছে রুক্মিণী 1। কি নাম? রুক্মিণী 1। এবার দেখো রুক্মিণী, রুক্মিণী কার নাম অনুসারে? শ্রীকৃষ্ণের পত্নীর নাম অনুসারে রুক্মিণী আমরা নাম রেখেছিলাম। ঠিক আছে, এটা ছিল ভারতের প্রথম মিলিটারি স্যাটেলাইট, যেটা আমাদের নেভি রয়েছে, যারা নৌবাহিনী, নেভি, তাদেরকে সাহায্য করে। কত সালে লঞ্চ করা হয়েছিল? 2013 সালে লঞ্চ করা হয়েছিল। এবং এটা, এই যে রুক্মিণী 1, এটা হচ্ছে কাজ করে হচ্ছে ভারত মহাসাগরে, ইন্ডিয়ান ওশিয়ানে, ইন্ডিয়ান ওশিয়ান, ইন্ডিয়ান ওশিয়ান এই অঞ্চলে, এই রিজিয়নে হচ্ছে রুক্মিণী সব সময় আর কি এইখানটাতে ফোকাস করে এভরি টাইম। ঠিক আছে, এভরি টাইম এর ফেসটা হচ্ছে সব সময় তোমার কোথায় না, ভারত মহাসাগরীয় অঞ্চলের উপরেই থাকে। এখান থেকে কোন জাহাজ আসছে যাচ্ছে, আবহাওয়ার কি পরিবর্তন হচ্ছে না, সব সময় তোমার পাই টু বাই লাইভ টাইম তোমার হচ্ছে নেভির কাছে হচ্ছে খবর পৌঁছতে থাকে এই রুক্মিণী 1। এটাই আমাদের প্রথম। আর এইটাকে, এটা তো রুক্মিণী 1 আমরা নাম রেখেছিলাম, কিন্তু এর সাইন্টিফিক নেম হচ্ছে GSAT-7। দেখো GSAT, জি ফর জিও সিঙ্ক্রোনাস। ঠিক আছে, জিও স্টেশনারি, কি বলে? জিও স্টেশনারি, স্টেশনারি মানে স্টেবল, তো জিও স্টেশনারি, স্যাট মানে হচ্ছে স্যাটেলাইট, তো যেখানে স্যাট দেখবে বলবে হচ্ছে তোমার স্যাটেলাইট। আর জি ফর জিও স্টেশনারি স্যাটেলাইট নাম্বার 7, কিন্তু পোশাকি নাম হচ্ছে তার, বা আমরা ডাক নাম দিয়েছিলাম রুক্মিণী। ঠিক আছে, এই ছিল হিসাব। এরপরে হচ্ছে তোমার, এটা গেল রুক্মিণী। তারপরে পরবর্তীতে দেখবো আমরা কি আছে, দেখি। এরপর আমরা দেখবো, দেখো চন্দ্রযান, চাঁদ নিয়ে মুন নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করেছে। কি বলছে? বলছে ফার্স্ট লুনার মিশন। লুনার মিশন মানে হচ্ছে চাঁদ বা চন্দ্র,
চন্দ্র মিশন হচ্ছে প্রথম যেটা করেছিল ভারতবর্ষ চন্দ্রযান 1 নামে 2008 সালে। কত সালে? 2008 সালে। তাহলে চন্দ্রযান আমাদের টোটাল হচ্ছে 3টে হয়েছিল, তার মধ্যে এক নম্বর একটা 2008 সালে। আবার বলছি কত সালে? 2008 সালে। এবার তিনটেই চলো পরপর করে বলি, এদিকে তাকাবে। চন্দ্রযান 1 যেটা হয়েছিল, চন্দ্র 1 বা চন্দ্রযান 1, সেটা হয়েছিল 2008 সালে। তারিখটা ছিল হচ্ছে তোমার 22শে অক্টোবর। 22শে অক্টোবর সেই সময় ইসরোর যে চেয়ারম্যান ছিলেন, পরীক্ষা এসছে আবার আসতে পারে, জি মাধবন নাইয়ার। কি নাম বললাম? জি মাধবন নাইয়ার। তিনি ছিলেন হচ্ছে চেয়ারম্যান চন্দ্রযান 1-এ। তারপর চন্দ্রযান 2 হয়। চন্দ্রযান 2 2019 সালে লঞ্চ করা হয়েছিল। সেই সময় কে শিবান ছিলেন মনে পড়ে দেখো, যে চন্দ্রযান 2 এর সাথে তিনটে ইকুইপমেন্ট ছিল, তিনখানা। তিনটে কি কি? একটা ছিল অরবিটার ছিলেন, যেটা হচ্ছে পুরো চাঁদের চারিদিকে এরকম করে কি করবে? অরবিট করবে, অরবিট করবে। অরবিটার বলা ওটাকে, চারিদিকে ঘুরবে যেটা। অরবিটারের ভেতরে একটা তোমার ল্যান্ডার ছিল, যেটা হচ্ছে বেরিয়ে এসে চাঁদের মাটিতে ল্যান্ড করবে, সেটাকে বলা হচ্ছিল ল্যান্ডার। ল্যান্ডারের ভিতরে 6 চাকা বিশিষ্ট একটা রোভার ছিল, যেটা হচ্ছে চাঁদের মাটিতে চলবে, ঠিক আছে। আর রিমোট ছিল হচ্ছে ইসরো চেয়ারম্যানদের হাতে, এখান থেকে কন্ট্রোল করা হবে। তো এই রোভার ছিল। এবার এই পুরো চন্দ্রযান মিশনটা পার্শিয়ালি তোমার হচ্ছে ফেল করেছিল, বা পার্শিয়ালি হচ্ছে পাস করেছিল বলতে পারো। কিরকম? মানে হচ্ছে প্রথম ফেজটা অরবিটার তোমার চাঁদের মাটিতে এরকম মানে চাঁদের চারিদিকে তোমার সেট করা হয়ে গেছিল, সে ঘুরতো। কিন্তু এই যে ল্যান্ডার এবং রোভার এই দুটো হচ্ছে তোমার হচ্ছে কাজ করতে পারেনি। তো হচ্ছে চন্দ্রযান 2 হচ্ছে ফেল করে যায়। তখন হচ্ছে যে মনে করে দেখো, কে শিবানকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যে জড়িয়ে ধরেছিল, যে সিনটা খুব ভাইরাল হয়েছিল, সেইটা হচ্ছে চন্দ্রযান 2 এর গল্প। তারপরে চন্দ্রযান 2টাকে জাস্ট হুবহু তোমার চন্দ্রযান 3 বানানো হয়। 2023 সালে লঞ্চ করা হয় চন্দ্রযান 3। সেই সময় ছিলেন সোমনাথ। সোমনাথ ছিলেন হচ্ছে সেই সময় চেয়ারম্যান। পরীক্ষায় আসবে, পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এগুলো, ঠিক আছে। সোমনাথের সময় হচ্ছে সেই ঐতিহাসিক মুহূর্ত 23শে আগস্ট। তখন হচ্ছে তোমার কি করলো? একই জিনিস, অরবিটার, ল্যান্ডার এবং রোভারের ভেতর থেকে হচ্ছে তোমার প্রজ্ঞান বেরিয়ে আসলো 6 চাকা বিশিষ্ট, এবং হচ্ছে সফল হয়ে গেল। এবং চাঁদের দক্ষিণ প্রান্তে ভারত হচ্ছে পৃথিবীর মধ্যে প্রথম দেশ হলো দক্ষিণ প্রান্তে অবতরণ করার মতো দেশ হলো। চাঁদের দক্ষিণ প্রান্তে এখনো পর্যন্ত কেউ যায়নি, ঠিক আছে। আর সেই জায়গাটার নামকরণ করা হয়েছে শিব শক্তি। জায়গাটার কি নামকরণ করা হয়েছে? শিব শক্তি নামকরণ করা হয়েছে, এবং শিব শক্তি নামকরণ করা হয়েছে। এবং 23 তারিখে হচ্ছে ল্যান্ড করেছিল। সেই থেকে হচ্ছে তোমার 23শে আগস্ট হচ্ছে আমাদের হচ্ছে এখন আমরা পালন করি জাতীয় হচ্ছে স্পেস ডে, মানে ন্যাশনাল স্পেস ডে, জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালন করি। এগুলো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপরে বলছে যে ফার্স্ট মার্স অরবিটাল মিশন, যেটাকে ছোট করে MOM বলা হয়। মম মিশন মানে কি? মার্স মানে মঙ্গল, মঙ্গলকে মার্স বলা হয়। অরবিটার মানে হচ্ছে মঙ্গলের চারিদিকে অরবিটার পাঠাবে, এরকম করে ঘুরবে গোল 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 করে, ঠিক আছে। তো এই যে স্যাটেলাইটটা, এটাকে বলা হয় মার্স অরবিটাল মিশন, যেটাকে মঙ্গলিয়ান নাম দেওয়া হয়েছিল। এটা লঞ্চ করা হয়েছিল 2013 সালে। পরীক্ষা এসছে, আবার আসবে, বারবার আসবে, ঠিক আছে। এবার হচ্ছে 31 বলছে অ্যাটমিক রিসার্চ সেন্টার, মানে পারমাণবিক গবেষণা কেন্দ্র। পরমাণু নিয়ে গবেষণা করা হবে। এইটা প্রথম ভারতবর্ষের মাটিতে তৈরি হয়েছিল ট্রম্বেতে। অপশনে না থাকলে বম্বে অপশনে থাকবেই থাকবে, ঠিক আছে। বম্বে হচ্ছে বড় জায়গা। বম্বের একটা জায়গা হচ্ছে ট্রম্বে, সেখানে হচ্ছে প্রথম ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। কি নাম বললাম? ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, ছোট করে বলা হয় BARC। বার্ক কোথায় আছে? বার্ক রয়েছে ট্রম্বেতে বা বম্বেতে। এটা প্রথম স্থাপিত হয়েছিল 1954 সালে, মনে রাখবে 1954 সালে। আর ভারতবর্ষে স্পেস শুরু করেছিল, স্পেস বা মহাকাশ নিয়ে গবেষণা শুরু করেছিলেন হচ্ছে বিক্রম সারাভাই। তেমনি পরমাণু নিয়ে আলোচনা শুরু করেছিলেন হচ্ছে হোমি জাহাঙ্গীর ভাভা। এবার হোমি জাহাঙ্গীর ভাভার মৃত্যু হয়ে যায় 1966-তে। তারপর থেকে হচ্ছে হোমি জাহাঙ্গীর ভাভার নামে এইটার নামকরণ করা হয়, ট্রম্বেকে নামকরণ করে দেওয়া হয় বার্ক বা ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। এটাই কিন্তু রিসার্চ সেন্টারে শুধু আলোচনা করে, ল্যাবরেটরিটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখান থেকে এটাতে পরে আসছি 32 নম্বরে। 33 নম্বরটা দেখে নাও আগে। 33 নম্বরটাতে রয়েছে ফার্স্ট নিউক্লিয়ার রিঅ্যাক্টর, মানে চুল্লি। যেমন হচ্ছে তোমার কি বলে, চুল্লি, যেখানে হচ্ছে তোমার নিউক্লিয়ার গুলোকে রিয়াক্ট করানো হবে, রিয়াকশন করানো হবে, ঠিক আছে। মানে পরমাণুগুলোকে রিয়াকশন করা হবে। সেই পরমাণুর রিয়াকশনের জন্য একটা তোমার চুল্লি দরকার পড়ে। সেই চুল্লি তোমার স্থাপন করা হয়েছিল। সেই চুল্লি স্থাপন করা হয়েছিল কোথায়? না, অপসরা নামক এই চুল্লিটা 1956 সালে ট্রম্বেতেই স্থাপন করা হয়েছিল। 1956 সালে প্রথম যে চুল্লি, বহুবার এসছে পরীক্ষাতে, রেলের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1956 জওহরলাল নেহেরু অপসরা নামক নিউক্লিয়ার রিঅ্যাক্টর বা পারমাণবিক চুল্লি স্থাপন করেছিল। আর এই যে চুল্লিতে যে তোমার রিঅ্যাক্টরটা আনা হয়েছিল, কোথা থেকে আনা হয়েছিল? এখান থেকেই আনা হয়েছিল, এই বার্ক ট্রম্বে থেকেই আনা হয়েছিল, ঠিক আছে। বুঝতে পারলে? তাহলে রিসার্চ হয়ে গেল।
পরীক্ষা নিরীক্ষা সবকিছু হয়ে গেল। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভাবছে তাহলে এই পরমাণু দিয়ে আমরা কি করব, আমরা দুটো কাজ করতে পারি। এক তো নিউক্লিয়ার বা অ্যাটমিক মানে নিউক্লিয়ার বম বানাতে পারি, তো নিউক্লিয়ার বম তো বানাতেই পারি, ঠিক আছে। এছাড়াও নিউক্লিয়ার আরেকটা কাজে লাগে, কি কাজে লাগে না, বিদ্যুৎ তৈরি করতে কাজে লাগে। তাই এই নিউক্লিয়ারকে কাজে লাগিয়ে ভারতের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি হয়েছে বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে, সেটা তৈরি হয়েছে তারাপুরে। আজীবন পরীক্ষায় প্রশ্ন আসবে, যতদিন পরীক্ষা আছে ততদিন হচ্ছে এই পরীক্ষাটা, এই কোয়েশ্চেনটা দেবেই দেবে, এভারগ্রিন কোয়েশ্চেন্স, ঠিক আছে। আর এটা হয়েছিল 1969 সালে, 1969-এ। এই বছরই ইসরো স্থাপিত হয়েছিল। ইসরো যেই বছর স্থাপিত হয় 1969 সালে, সেই বছরই হচ্ছে তারাপুরে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপিত হয়। অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে যে তারাপুর না ট্রম্বে, দুটোর মধ্যে পার্থক্য কোথায়। যদি রিসার্চ সেন্টার বলে, পরীক্ষা কেন্দ্র, তাহলে হবে ট্রম্বে 1954 সাল, ঠিক আছে। আর যদি পাওয়ার প্ল্যান্ট মানে বিদ্যুৎ কেন্দ্র বলে, তাহলে হবে তারাপুর 1969 সাল, ঠিক আছে। ক্লিয়ার হলো। আর দুটোই রয়েছে মহারাষ্ট্রের মধ্যে। দুটোই কোথায় রয়েছে, রাজ্যটার নাম হচ্ছে মহারাষ্ট্র। আই হোপ তোমাদের ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা দেখব পরবর্তীতে বলছে 35 নম্বর, ফার্স্ট হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন। মানে নিউক্লিয়ার পাওয়ার স্টেশন দেখলাম, মানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখলাম, এখন আমরা দেখব হচ্ছে হাইড্রো ইলেকট্রিক, মানে হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র। ভারতের মাটিতে জলবিদ্যুৎ প্রথম শুরু হয়েছিল দার্জিলিং থেকে, পশ্চিমবঙ্গের মাটি থেকে, ব্রিটিশদের হাত ধরে শুরু হয়েছিল। সময়টা ছিল 1896 সাল। কত সাল, 1897 আর কি, 1897 সাল। 1897-এ সিদ্রাপং বলে একটা জায়গা রয়েছে দার্জিলিং এর কাছে, সিদ্রাপং, কি নাম বললাম, সিদ্রাপং। স্টেট এক্সামে আসবে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো সিদ্রাপং হচ্ছে ভারতের প্রথম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন বা জলবিদ্যুৎ প্রকল্প। সালটা হচ্ছে 1897 সাল, এবং নদীটার নাম মনে রাখবে রঙ্গিত নদী। কোন নদী, রঙ্গিত নদী, ঠিক আছে। রঙ্গিত নদী তিস্তার একটা উপনদী, সেই রঙ্গিত নদীতে প্রথম স্থাপিত হয়েছিল। তাহলে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট গেল, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার গেল। পরবর্তী 36 নম্বর দেখবো আমরা, 36 নম্বর বলছে ফার্স্ট থার্মাল, মানে হচ্ছে তাপ বিদ্যুৎ কেন্দ্র। তাপ বিদ্যুৎ, দেখ সেকেন্ড দাঁড়াও, তাপ তাপবিদ্যুৎ কেন্দ্র বা থার্মাল পাওয়ার স্টেশন 1952 সালে এটা স্বাধীন ভারতে বোকারো, ঝাড়খণ্ডে প্রথম শুরু হয়েছিল ইউএস এবং জার্মানির সহযোগিতাতে। কিন্তু এর আগেও শুরু হয়েছিল ভারতবর্ষে ব্রিটিশ ইন্ডিয়ার সময় 1920 সালে। স্বাধীন ভারতের আগে সেটা শুরু হয়েছিল হায়দ্রাবাদে। হায়দ্রাবাদ নোট ডাউন করতে থাকবে, হায়দ্রাবাদে শুরু হয়েছিল। আর সেটার নাম ছিল হুসেন সাগর। কি নাম, হুসেন সাগর তাপবিদ্যুৎ কেন্দ্র, হায়দ্রাবাদ, 1920। এটা ছিল হচ্ছে ভারতের মাটিতে প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র ছিল, ঠিক আছে, যেটাকে আমরা থার্মাল পাওয়ার স্টেশন বলে থাকি, ঠিক আছে। আচ্ছা বেশ, এবার আমরা দেখবো হচ্ছে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান। বাংলায় বলা হয় জাতীয় উদ্যান, ইংরেজিতে বলা হয় ন্যাশনাল পার্ক। ভারতের প্রথম জাতীয় উদ্যান, কেউ বলবে জিম করবেট, কেউ বলবে হ্যালি। তো আমি বলে দেই, ভারতের প্রথম ন্যাশনাল পার্ক হচ্ছে 1936 সালে স্থাপিত হয়েছিল। কার প্রচেষ্টাতে স্থাপিত হয়েছিল, কার প্রচেষ্টাতে, ছিলেন সেই সময় একজন, মানে কি বলবো, জিম করবেট তার নাম ছিল, ব্রিটিশই ছিলেন তিনি। ভারতবর্ষে তিনি নিজে উদ্যোগ নিয়ে, দায়িত্ব নিয়ে তিনি শুরু করেছিলেন একটা সংরক্ষণ কেন্দ্র, যেটাকে নাম দিয়েছিল, তিনি নাম দিয়েছিলেন কি, হ্যালি ন্যাশনাল পার্ক। এই হ্যালি ন্যাশনাল পার্ক বর্তমানের উত্তরাখণ্ডে অবস্থান করছে। উত্তরাখণ্ডের যেই জায়গাতে এটা স্থাপিত হয়েছে, সেখানকার লোকাল যে তোমার হচ্ছে শাসক ছিলেন, তার নাম ছিল হ্যালি। তো হ্যালির নাম অনুসারে নামকরণ করা হয়েছে হ্যালি ন্যাশনাল পার্ক, ঠিক আছে। এবার জিম করবেটের মৃত্যু হয়ে যায়। জিম করবেটের মৃত্যুর পরে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে নেহেরু গভর্নমেন্ট কি করে, 1956 থেকে 57 সালের মধ্যে, 56 থেকে 57 সালের সময় জিম করবেটের নাম অনুসারে এইটার নামকরণ করে দেয় হ্যালি ন্যাশনাল পার্ক। তাহলে যেটা জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটা জিম করবেট ন্যাশনাল পার্ক, সেটাই হচ্ছে হ্যালি ন্যাশনাল পার্ক। দুটো একই, পুরনো নাম হ্যালি ন্যাশনাল পার্ক 1936, পরবর্তীতে 57 সালে হচ্ছে তোমার জিম করবেট ন্যাশনাল পার্ক নামকরণ হয়ে যায়, ঠিক আছে। আছে কোথায়, উত্তরাখণ্ডে রয়েছে। কোথায় আছে, উত্তরাখণ্ডে। এরপরে নেক্সট চলে আসো, বলছে বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ কি বলছে, যেটা জাতীয় উদ্যান মানে হচ্ছে ন্যাশনাল পার্ক, তার থেকেও অনেক স্ট্রিক্টেড এরিয়া, যেখানে হচ্ছে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ এবং হচ্ছে খুব
প্রিসাইসলি, খুব আর কি তোমার নির্দিষ্টভাবে বন্যপ্রাণী এবং হচ্ছে উদ্ভিদদের সংরক্ষণ করা হয়। তো ভারতবর্ষে এই ধরনের বায়োস্ফিয়ার রিজার্ভ প্রথম হয়েছিল নীলগিরি 1986 সালে। পরীক্ষায় যদি জিজ্ঞাসা করে কত সালে শুরু হয়েছে, 1986 সালে। প্রথমটার নাম কি? নীলগিরি। নীলগিরি কোনো একটা স্টেটে নয়, তিনখানা রাজ্যে ছড়িয়ে রয়েছে এত বড় এরিয়াতে, তামিলনাড়ু, কেরালা এবং হচ্ছে তোমার বেঙ্গালুরুতে রয়েছে, বেঙ্গালুরু মানে কর্ণাটকে রয়েছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। এখন বর্তমানে একটা দুটো করে বাড়তে 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 ভারতে টোটাল 18খানা বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ। এই বায়োস্ফিয়ার রিজার্ভগুলোকে আরো বেশি কনজার্ভ করবার জন্য, আরো বেশি হচ্ছে তোমার যত্ন নেওয়ার জন্য আরেকটা তোমার নেটওয়ার্ক রয়েছে, যেটাকে বলা হয় বায়োস্ফিয়ার রিজার্ভ নেটওয়ার্ক। সেই নেটওয়ার্কের মধ্যে ভারতবর্ষে রয়েছে 12টা। কটা রয়েছে? 18টার মধ্যে 12টা, 18টার মধ্যে 12টা। যদি বায়োস্ফিয়ার রিজার্ভ বলে তাহলে হচ্ছে তুমি বলবে কটা? 18টা রয়েছে। আর যদি বায়োস্ফিয়ার রিজার্ভ নেটওয়ার্ক, ওয়ার্ল্ড নেটওয়ার্কের কথা বলে তাহলে হচ্ছে তুমি বলবে 12টা রয়েছে, ঠিক আছে, ভারতবর্ষের মধ্যে। এবার আমরা দেখবো খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যে প্রজেক্ট টাইগার, টাইগার প্রজেক্ট, স্টার মার্ক এতটা গুরুত্বপূর্ণ, অনেক কিছু জানবো এখান থেকে। ভারতবর্ষে 1972 সালে একটা আইন আসে, আইনটার নাম দেওয়া হয় তোমার ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, 1972 সাল। বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 সালে শুরু হয়েছিল। আর এরই মধ্যে ছিল হচ্ছে তোমার টাইগার বা বাঘেদের সংরক্ষণ করার কথা বলা ছিল, যেটাকে নাম দেওয়া হয়েছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, 1972-এরই পার্ট। আর স্থাপন করা হয়েছে 1973 সালে। তাহলে ভারতের ইতিহাসে প্রথম টাইগার রিজার্ভের নাম হচ্ছে বা ব্যাঘ্র সংরক্ষণের নাম হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্কের মধ্যেই একটা পার্ট, সেটা হচ্ছে জিম করবেট টাইগার রিজার্ভ। আমাদের সুন্দরবন একটা কিন্তু টাইগার রিজার্ভ, ঠিক আছে। তো ভারতবর্ষের মধ্যে অনেকগুলো টাইগার রিজার্ভ রয়েছে, প্রথমটা হচ্ছে জিম করবেট টাইগার রিজার্ভ 1973। মনে থাকবে, যদি জিম করবেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে হয় তাহলে এটাও উত্তরাখণ্ডে রয়েছে, ঠিক আছে। আর এই নিয়ে একটা আইন এসেছিল, আইনটার নাম 1972 সালে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট বা হচ্ছে টাইগার প্রজেক্ট। তো টাইগার প্রজেক্টের মধ্যে যে ডিরেক্টর ছিলেন, এই পুরো প্রজেক্টের মধ্যে যে ডাইরেক্টর জেনারেল ছিলেন বা ডিজি ছিলেন, তার নাম হচ্ছে, মনে রাখবে, তার নাম হচ্ছে কৈলাস কৈলাস শঙ্খলা। কি নাম বললাম? কৈলাস শঙ্খলা। কৈলাস শঙ্খলা। এই কৈলাস শঙ্খলা হচ্ছে ডাইরেক্টর ছিলেন এবং এই জন্য এনাকে নাম দেয়া হয়েছে টাইগার ম্যান অফ ইন্ডিয়া। পরীক্ষায় জিজ্ঞাসা করবে টাইগার ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? টাইগার ম্যান, টাইগার ম্যান, টাইগার ম্যান অফ ইন্ডিয়া বা ভারতের প্রথম ব্যাঘ্র মানুষকে টাইগার ম্যান অফ ইন্ডিয়া নামকরণ করা হয়েছে কৈলাস শঙ্খলাকে, যিনি হচ্ছেন ডাইরেক্টর ছিলেন এই আইনটার মধ্যে, ব্যাঘ্র প্রজেক্টের মধ্যে। প্রথমটা ছিল যে জিম করবেট, ঠিক আছে। নেক্সট আমরা যাব পরবর্তীতে কি বলছে? সব থেকে তোমার হচ্ছে মেরিন ন্যাশনাল পার্ক, প্রথম মানে হচ্ছে মেরিন ন্যাশনাল পার্ক তৈরি হয়েছিল কচ্ছ, গুজরাটে রয়েছে মেরিন ন্যাশনাল পার্ক, ঠিক আছে। এখন তো কচ্ছ মেরিন ন্যাশনাল পার্ক, এটা রয়েছে গুজরাটে। তারপর হচ্ছে মেরিন, মেরিন মানে হচ্ছে তোমার সামুদ্রিক, সামুদ্রিক অঞ্চলকে বলা হয় মেরিন ন্যাশনাল পার্ক। এটা হচ্ছে কোথায়? কচ্ছে রয়েছে সবার প্রথমে। এছাড়াও হচ্ছে তোমার কচ্ছ ন্যাশনাল পার্ক গুজরাটে রয়েছে। এছাড়াও হচ্ছে তোমার তামিলনাড়ুর কাছে একটা রয়েছে, তোমার তামিলনাড়ু হচ্ছে মান্নার, মান্নার তোমার হচ্ছে মেরিন ন্যাশনাল পার্ক, ঠিক আছে। মান্নার উপসাগর মেরিন ন্যাশনাল পার্ক, ওখানে রয়েছে একটা, ঠিক আছে। নেন ফার্স্ট ইউনিভার্সিটি, কতবার না জানি এসছে পরীক্ষাতে, প্রথম ইউনিভার্সিটি ভারতবর্ষে তৈরি হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি 1957, ঠিক আছে। এইটা বোঝার জন্য তোমাকে বুঝতে হবে উডের ডেসপ্যাচ কত সালে এসেছিল? 1854 সালে। 1854 সালে এসেছিল উডের ডেসপ্যাচ, যেটাকে ভারতের শিক্ষার ম্যাগনা কাটা বলা হয়, ম্যাগনা কাটা অফ ইন্ডিয়ান এডুকেশন। উডের ডেসপ্যাচ 1954 সাল। এখানেই বলা ছিল হচ্ছে ইউনিভার্সিটি বা তোমার হচ্ছে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে, 3টে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। সবার প্রথমে জানুয়ারি মাসে স্থাপিত হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি, এটাই হচ্ছে তোমার প্রথম। এরপরে 1957 সালে আরো দুটো স্থাপিত হয়েছে, আরো দুটো কি? এক নম্বরটা তো এইটা হয়ে গেল কলকাতাতে, আরেকটা হচ্ছে বম্বে, তখন বলা হতো বম্বে ইউনিভার্সিটি, তখন নাম ছিল কি? বম্বে। বম্বে ইউনিভার্সিটিটা জুলাই মাসে স্থাপিত হয়, জুলাই মাসে 1957 সালে। তারপরে 3 নম্বর ইউনিভার্সিটিটা মাদ্রাস প্রভিন্স, বর্তমানে চেন্নাই মাদ্রাসে স্থাপিত হয়েছিল, সেটা স্থাপিত হয়েছিল সেপ্টেম্বর মাসে। তাহলে ইউনিভার্সিটিগুলো ডেট বা মান্থের এদিক ওদিক, কিন্তু একই বছরে 3টে স্থাপিত হয়েছিল, ওই জন্য বলা হয় প্রথমটা কলকাতা ইউনিভার্সিটি 1857 সালে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখবো আমরা হচ্ছে প্রথম কলেজ কাদের জন্য? মেয়েদের জন্য। সারা ভারতবর্ষের মধ্যে উইমেন কলেজ প্রথম শুরু হয়েছিল কলকাতাতে, কত সালে? অনেক আগে, 1879 সালে, 1879-এ
1879-এ প্রথম শুরু হয়েছিল, যেটা বেথুন কলেজ বলা হয়। তবে বেথুন কলেজ কিন্তু প্রথমে কলেজ ছিল না, একটা স্কুল ছিল। স্কুলটা স্থাপিত হয়েছিল 1849 সালে। 1849 সালে স্থাপিত হয়েছিল, কিন্তু যখন এটা বেথুন স্কুল ছিল তখনও এটা মেয়েদেরই ছিল, তখন এটা মেয়েদেরই স্কুল ছিল। তো 1849 সালে একটা স্কুলকে তারপরে কলেজে রূপান্তর করা হয় 1879 সালে, আর এইটাকে নাম দেওয়া হয় বেথুন কলেজ এবং উইমেনদের কলেজ, এটা প্রথম। ঠিক আছে, আর বেথুন স্কুলটা যখন স্থাপিত হচ্ছে তখন দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় জমিদান করেছিলেন। দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, তারপরে হচ্ছে তোমার তর্কলঙ্কার, এরা প্রত্যেক হচ্ছে এই স্কুলের কলেজের সাথে সম্পর্কিত ছিলেন। এবং এই স্কুলটা যখন মেয়েদের স্কুল ছিল তখন 1851 সালে এখানে বিদ্যাসাগর আর কি তোমার অধ্যক্ষ হয়ে আসে। তো বিদ্যাসাগর বেথুন কলেজ স্কুলের সাথে কিন্তু সম্পর্কিত ছিল 1851 সাল থেকে। ঠিক আছে, আচ্ছা বেশ, এবার মনে রাখবে এই যে যখন এটা স্কুল হয়ে গেল না, এই স্কুল থেকে কলেজ হয়ে গেল, কলেজ থেকে এখান থেকেই পাশ করেছিল কাদম্বিনী গাঙ্গুলি, তারপরে হচ্ছে চন্দ্রমুখী বসু, বীণা দাস, প্রীতিলতা ওয়াদেদার, এই যে বিদুষী নারীরা প্রত্যেকের নাম আমরা জানি, প্রত্যেকে এইখান থেকে পাশ করেছিল। ঠিক আছে, এই জায়গা থেকে পাশ করে বেরিয়েছিলেন। তো বেথুন কলেজ বা বেথুন স্কুল মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। 1879। পরবর্তীতে গার্লস স্কুল, ওটা ছিল কি, এটা ছিল উইমেন কলেজ, আর এটা হচ্ছে গার্লস স্কুল, প্রথম মেয়েদের জন্য স্কুল, সেটা পুনাতে স্থাপিত হয়েছিল সাবিত্রীবাই ফুলের হাত ধরে 1848 সালে, জাস্ট এক বছর আগে বেথুন স্কুলের। এটা ঠিক এক বছর পরে বেথুন স্কুল স্থাপিত হয়ে যায় 1879-49 সালে। 1849 সালে বেথুন স্কুল স্থাপিত হয়, এটা ঠিক এক বছর আগে 1848 সালে সাবিত্রীবাই ফুলে পুনাতে স্থাপন করেছিল ফার্স্ট। এটাই ছিল ভারতের প্রথম মেয়েদের জন্য স্কুল। ফার্স্ট মেডিকেল কলেজ, প্রথম মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ 1835 সাল। এই সময় ছিলেন হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং এর সময় হচ্ছে তোমার স্থাপিত হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ 1835 সাল। ফার্স্ট মাদ্রাসা, প্রথম মাদ্রাসা স্থাপিত হয় ক্যালকাটা মাদ্রাসা। কলকাতা মাদ্রাসা স্থাপিত হয় ওয়ারেন হেস্টিংস এর সময়। ওয়ারেন হেস্টিংস এর সময় স্থাপিত হয় হচ্ছে তোমার কলকাতা মাদ্রাসা স্থাপিত হয়। ঠিক আছে, ক্যালকাটা মাদ্রাসা মনে রাখবে, গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে নেক্সট আমরা দেখব হচ্ছে ওপেন ইউনিভার্সিটি, যেটা এখনো রয়েছে। ওপেন ইউনিভার্সিটি, বি আর আম্বেদকর ওপেন ইউনিভার্সিটি, অন্ধ্রপ্রদেশে 1982 সালে। 1982 সালে ইন্দিরা গান্ধীর সময় এটা শুরু হয়েছিল। ইন্দিরা গান্ধীর সময় অনেকে করে ভুল করে যে নেতাজি সুভাষ এটাই নাকি হচ্ছে প্রথম ওপেন ইউনিভার্সিটি, নয়, এমনটা নয়। বি আর আম্বেদকর ওপেন ইউনিভার্সিটি এটা হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে প্রথম, 1982 সালে ইন্দিরা গান্ধীর সময়। ঠিক আছে, পরে চলে আসো, স্টার মার্ক দেবে, খুব গুরুত্বপূর্ণ। ফার্স্ট হাইকোর্ট, ভারতবর্ষের মধ্যে প্রথম হাইকোর্ট স্থাপিত হয়েছে 1862 সালে, কলকাতা হাইকোর্ট। আসলে কলকাতা হাইকোর্ট স্থাপিত হয়েছিল ওই 1861 সালের ভারত শাসন আইনের মধ্যে বলা ছিল বলে, তিনটে প্রভিন্সে তিনখানা, একটা হচ্ছে কলকাতায়, বম্বেতে এবং মাদ্রাজে। প্রথমটা স্থাপিত হয়েছিল কলকাতাতে 1862 সালে। আবার বলো, 1862 সালে প্রথম কলকাতা হাইকোর্ট স্থাপিত হয়েছিল, ফার্স্ট হাইকোর্ট এটা ভারতবর্ষের মধ্যে। এখন টোটাল হচ্ছে 22টা রয়েছে, এই 25টা রয়েছে হাইকোর্ট ভারতবর্ষের সংখ্যা। ভারতবর্ষে হাইকোর্টের সংখ্যা 25টা রয়েছে, কিন্তু 25টার মধ্যে এক নম্বরে প্রথমটা যেটা আসবে সেটা হচ্ছে ক্যালকাটা হাইকোর্ট। সে লাল রঙের যে বিল্ডিংটা দেখতে পারো ওটা হচ্ছে বেলজিয়ামের ক্লথ হল। ক্লথ হলের অনুপ্রেরণায় তৈরি হয়েছে। বেলজিয়ামে ক্লথ হল রয়েছে, তার অনুপ্রেরণায় কলকাতা হাইকোর্টের বিল্ডিংটাকে বানানো হয়েছে। ঠিক আছে, পরবর্তীতে দেখো বলছে ফার্স্ট মিউনিসিপাল কর্পোরেশন মাদ্রাজ 1687। অনেক প্রথমে, তার কারণ হচ্ছে ব্রিটিশদের প্রথম ঘাঁটি মাদ্রাজে স্থাপিত হয়েছিল। ঠিক আছে, তো মাদ্রাজে স্ট্রং বেস ছিল তাদের। তো 1687 সালে মাদ্রাজে হচ্ছে প্রথম মিউনিসিপাল কর্পোরেশন স্থাপন করে ইংরেজরা। ঠিক আছে, ফার্স্ট পঞ্চায়েতি রাজ, এটা আমরা বহুবার পড়েছি। পঞ্চায়েতি রাজ প্রথম স্থাপিত হয় নাগৌর বলে একটা জায়গা রয়েছে রাজস্থানের। নাগৌর, নাগৌর বলে একটা জায়গা রয়েছে, সেই নাগৌরে তোমার 2 অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন 1959 সালে ভারতের প্রথম পঞ্চায়েতি রাজ সৃষ্টি হয়। ঠিক আছে, সেকেন্ড বললে অন্ধ্রপ্রদেশ বলে দেবে, সেকেন্ডটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে, প্রথমটা হচ্ছে রাজস্থান, প্রথম পঞ্চায়েতি রাজ রাজস্থান। ঠিক আছে, ফার্স্ট ব্যাংক, মোস্ট ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, ভারতের ইতিহাসে প্রথম ব্যাংক হচ্ছে হিন্দুস্তান ব্যাংক। 1770 হচ্ছে হিন্দুস্তান ব্যাংক স্থাপিত হয়। পুরো ভারতের ইতিহাসে প্রথম ব্যাংক হচ্ছে এটাই। ঠিক আছে, ইম্পর্টেন্ট, ফার্স্ট ব্যাংক। ওকে, আর যদি লার্জেস্ট ব্যাংক বলে তাহলে হচ্ছে এসবিআই বলে দেবে। লার্জেস্ট যদি প্রাইভেট ব্যাংক বলে তাহলে হচ্ছে এইচডিএফসি ব্যাংক। ঠিক আছে, আচ্ছা,
ফার্স্ট স্টক এক্সচেঞ্জ, শুধু ভারতে নয়, এটা সমগ্র এশিয়ার মধ্যে পুরনো। এশিয়ার মধ্যে প্রথম স্টক এক্সচেঞ্জ সেই ব্রিটিশ আমলেই তৈরি হয়েছিল, বোম্বেতে তৈরি হয়েছিল। কোথায়? বোম্বেতে তৈরি হয়েছিল। নাম হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ, 1875 সাল, শর্ট করে বলা হয় BSE, বম্বে স্টক এক্সচেঞ্জ 1875 সাল, বম্বে স্টক এক্সচেঞ্জ 1875 সাল। এটা হচ্ছে সমগ্র এশিয়ার তোমার প্রথম বম্বে স্টক এক্সচেঞ্জ, ঠিক আছে, প্রথম। তারপরে বর্তমানে ভারতবর্ষে 1992 সালে স্থাপিত হয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এইটা হচ্ছে লার্জেস্ট, এটা হচ্ছে কি বৃহত্তম, এটা হচ্ছে বৃহত্তম, কিন্তু পুরনোটা বলে দিলে হচ্ছে তোমার বম্বে স্টক এক্সচেঞ্জ। তাহলে দুটো, বম্বে স্টক এক্সচেঞ্জ একটা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, আর দুটোরই হেডকোয়ার্টার মুম্বাইতে রয়েছে বর্তমানে, দুটোরই হেডকোয়ার্টার মুম্বাইতে রয়েছে, ঠিক আছে। তাহলে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বড়, বৃহত্তম, 1992 সালে স্থাপিত হয়েছিল, ঠিক আছে। যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা বম্বে স্টক এক্সচেঞ্জ, এটা হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ, ঠিক আছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য। আমি যথেষ্ট ইনফরমেশন তোমাদের দিয়েছি, আর এক একটা পয়েন্ট থেকে অনেক ডিটেলটা এবং ডেপথে পড়ানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটা হেল্পফুল বলে তোমার মনে হয়, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো এবং লাইক করো, আর দেখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল ইউর স্টাডি। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, অবশ্যই লাইক করতে ভুলো না কিন্তু। সো থ্যাংক ইউ ভেরি মাচ, জয় হিন্দ।